তোমার পথে তুমি চলো, আমার পথে আমি, শির উঁচিয়ে চলাই হলো আমার কাছে দাবি। আমরা কি শির উঁচু করে দাঁড়াতে চাই? শির উঁচু করে দাঁড়াবার প্রবক্তা, বাংলাদেশের অর্থনীতি মুক্তি আন্দোলনের বাগদত্তা, আমাদের যিনি মানবিকতা শিখিয়েছেন, যিনি আমাদের অর্থনীতির মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, একজন আবিষ্কারক, দক্ষ ব্যবস্থাপক, যার নেতৃত্বে আমরা আজকে এই হলরুমে আমরা এসেছি। আমরা তাকে জানান দিতে চাই যে আমাদের অর্থনীতি মুক্তি আন্দোলনের বাগদত্তাকে আমরা সর্বোচ্চ করতালি দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত। এই মুহূর্তে ডেকে দিচ্ছি আমাদের সকলের প্রিয় অতিথি লিমিটেডের কর্ণধার লায়ন সাইফুল ইসলাম সোহেল স্যার, এমডি এবং সিও অতিথি লিমিটেড, ফাউন্ডার প্রেসিডেন্ট ফিলাপ। আমরা ফুল দিয়ে বরণ করার অনুরোধ করছি অতিথি লিমিটেডের সম্মানিত ডেপুটি ডাইরেক্টর বৃন্দকে, প্রত্যেককে স্টেজে এসে স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। করতালি চলবে, ফুল দেওয়া পর্যন্ত করতালি চলবে, করতালি চলবে। সবসময় হাসতে পারাটা এটাও একটা আল্লাহর নিয়ামত। আমি আমার অতিথি পরিবারের যারা সদস্য, এদের কাছে একেবারে মন থেকে একটা বিশেষ অনুরোধ থাকবে, আমরা যেন সবসময় হাসির প্র্যাকটিসটা করি, একেবারে সবসময়। এর সুবিধা কি জানেন? সুবিধা হলো হাসলে প্রথমত মন প্রফুল্ল থাকে, মানসিকতা ভালো থাকে, আর যখন আপনি সবসময় স্বতঃস্ফূর্ত থাকবেন তখন আল্লাহর কাছে এটা অটোমেটিকলি পৌঁছে যায় এবং আল্লাহ দেখে তার বান্দা তার সকল সৃষ্টির কাছে কি করে, শুকরিয়া আদায় করে। এজন্য আল্লাহ নিজেও তার উপরে কি করে, রহমত দেয়। মনে থাকবে, আমি একটা জিনিস দেখতে চাই, আমার পরিবারের কোনো লোক হাসবে না, এটা হতে পারে না। মনে থাকবে, অলওয়েজ হাসি খুশি, অলওয়েজ হাসি খুশি। জানেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের পরিচয় কি? এটা কি আপনারা জানেন? আপনাদের পরিচয় হলো আপনারা এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বডি। এবং আরো যদি শোনেন তাহলে আমি বলবো আপনারা এই প্রতিষ্ঠানের আজকে থেকে সবাই ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। তার মানে আপনারা সবাই আমার সহকর্মী, খেয়াল করছেন? এবং আপনি যদি আপনার জায়গা থেকে শুধু একবার চিন্তা করেন যে সাইফুল ইসলাম সোহেল যেই কাজটা করে ওই কাজটা আমি আমার চেয়ার থেকে করব, কেউ নিষেধ করবে? বরঞ্চ যদি এই কাজটা করতে পারেন তাহলেই দেখবেন এই প্রতিষ্ঠান সময়ের দাবিতে পৃথিবীতে নাম্বার 1 অবস্থায় যাবে। আসেন, আজকে এই প্রতিষ্ঠান কেন এক্সেপশনাল? এর কারণ হলো এই প্রতিষ্ঠানে যত লোক আসবে, যত লোক দায়িত্ব নেবে, এদের সবার একটা পোস্ট হবে, সেটা হলো প্রত্যেকেই ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। আর এই অনুমোদন মন থেকে কে দিয়েছে? আমি নিজে দিয়েছি। একটু চিন্তা করেন তো, আপনি যদি ফেসবুকের মালিকের কাছে যান, মার্ক জুকারবার্গ, উনি কি আপনাকে এই অনুমোদন দিবেন? আচ্ছা, আলিবাবার মালিককে উনি কি এই অনুমোদন দিবেন? কিন্তু অতিথির মালিক আপনাদেরকে এই অনুমোদন দিয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? আর আমার একটা প্রথম স্বপ্ন হলো আমার পরিবারের সবাইকে হাসতে হবে, সবাই হাসি খুশি থাকবে।
আর আপনার হাসি খুশি, আপনার আন্তরিকতা মানেই হলো আমার আল্লাহর এই প্রতিষ্ঠানের প্রতি রহমত এবং বরকত সবসময় বিদ্যমান। আমি আমার রুমে কেউ যায় আর আমার মুখ থেকে কষ্ট পেয়ে বের হয়, সে মুখ কালো থাকে, অন্ধকার থাকে, এটা আমি কখনো হইতে দেই না। কারণ আমার কাছে মনে হয় তাহলে আমার আল্লাহ বোধহয় অখুশি হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে হাসি মুখে বিদায় করতে এবং তার কি চাওয়া বিষয়টা বুঝতে, এবং ওই সময় না পারলেও তাকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ আমি করবো। কি ঠিক কিনা? আমি কি সঠিক বলেছি? ঠিক এই কাজটা করতে হবে সবার। পারবো ইনশাআল্লাহ। আমি একটু ডিফারেন্ট কিছু তৈরি করতে চাই। যদিও আমি অশিক্ষিত, মূর্খ, বেকুব টাইপের মানুষ, কিন্তু তারপর আমার মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করে, একটু ডিফারেন্ট। এখন ডিফারেন্ট অর্থ কি বলেন তো? ভিন্নতা, আলাদা, ঠিক না? আমি ওটাই চাই। আর আমি ওটা চাই এই কারণে, কিছু কি দরকার বলেন তো? অলংকার দরকার। এই অলংকারগুলো প্রথমে কালেক্ট করেছি ডিফারেন্ট করার জন্য। এই অলংকারদের জন্য একটা করতালি। শুধু তাই না, আমি কিছু অলংকারকে বেছে নিয়েছি, আর কিছু অলংকারকে আমি মাঠ লেভেল থেকে তৈরি করতে 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 এদেরকে একেবারে যোগ্য একটা স্থানে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই কারণে আমি ডেপুটি ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের জন্য একটা করতালি চাই। খেয়াল করছেন? তার মানে আমি দুই শ্রেণীকে কিন্তু কি করেছি? সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এবং আপনারা শুনলে খুশি হবেন যে ইনশাআল্লাহ সময়ের দাবিতে আপনাদের মধ্য থেকে অনেকে যোগ্যতা প্রমাণ করতে করতে এরকম দামি চেয়ারে চলে আসবেন। জাস্ট সময়ের দাবি। আসতে চান? এইখানে আমার প্রশ্ন, কে কে আসতে চান? সবাই? দেখেন, একটা বাস্তব প্রমাণ দেই, একটু বসেন। আচ্ছা, আমাদের একজন সম্মানিত ডিজিএম, যার নাম হলো আলাউদ্দিন স্বপন। স্বপন কি এখানে আছে না? আলাউদ্দিন স্বপন থাকার কথা, বাহিরে আছে। ও নিজেও জানে না গত পরশু দিনকে রাত্র 1টার সময় ওরে আমি ফোন দিলাম। আমি শুনলাম ও আমার অতিথির ব্যাপারে এত আন্তরিক যে সে নাকি রাতে মাঝে মাঝে বাসায় যায় না, বাসা দূর, সে অফিসের সোফায় শুয়ে থাকে এবং সকাল 7টার মধ্যে উঠা সে নিজে অফিস খুলে। বিশ্বাস করেন, এটা শোনার সাথে সাথে, এই রিপোর্টটা আমাকে আকাশ দিল। শোনার সাথে সাথে আমার মধ্যে মনে হলো এই লোকটা আমার প্রতিষ্ঠানের জন্য আন্তরিক। বিশ্বাস করেন, আমি তখনই চিন্তা করলাম, যেহেতু এই লোকটা আন্তরিক, তাকে যোগ্য পুরস্কার দেওয়া উচিত এবং যোগ্য পুরস্কারে তাকে ভূষিত করা উচিত। আমি সাথে সাথে রাত্র 1:10 তাকে ফোন দিয়ে বললাম, আলাউদ্দিন স্বপন ভাই, আপনার জন্য কিছু মেসেজ অপেক্ষা করতেছি, এখন আপনি কোথায়? বলে, স্যার আমি অফিসে অনেক কাজ শেষ করে বাসা দিতে পারি নাই, 2 দিন অফিসে থাকা লাগবে, অনেক কাজ আমার উপর। তো আমি তাকে বললাম, প্রথম সুসংবাদ হলো আপনি এই বছর ইনশাল্লাহ হজে যাচ্ছেন, আপনি মেন্টাল প্রিপারেশন নেন। এরপর তাকে বললাম, আপনার দ্বিতীয় সুসংবাদ হলো আপনি ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করতেছেন, আজকে এই রাষ্ট্র থেকে আপনি জিএম এর দায়িত্ব পালন করবেন। তৃতীয় সুসংবাদ হলো, আপনি যেহেতু মাঠে বিভিন্ন জায়গায় বিচরণ করেন, আপনার একটা গাড়ি খুব বেশি জরুরি দরকার, এটা আমার মনে হচ্ছে, যান আগামীকালকে আপনি আমার কাছ থেকে একটা গাড়ির চাবি গ্রহণ করে দেবেন। এরপর সে যখন বাসায় গেল, বাসায় আমি ওই রাত্রে তাকে বাসায় নিয়ে গেছি যে আপনি অফিসে থাকার দরকার নেই, আমার বাসায় এসে থাকেন। পরে আমার বাসায় নিয়ে গেছি, রাত্র 3টার দিকে গল্প করতে করতে দেখি তার একটা কল আসছে, মোবাইলটা ফাটা স্ক্রিন। তো বললাম, মোবাইলটা কি হয়েছে? বলে, স্যার আমি অমুক জায়গায় প্রোগ্রামে যাচ্ছিলাম হুন্ডায়, তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মোবাইল ফাইটে গেছিল, আমিও হাতে হাতে ব্যথা পাইছি, পরে কষ্ট করে আর ব্যাগ না করে প্রোগ্রামটা শেষ করে ঢাকা আসছি। তখন দেখলাম যে এই লোকটার একটা মোবাইল দরকার। তখন বললাম, যান আপনাকে একটা মোবাইলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এখন বলেন,
এই একটাও কি উনি চেয়েছে আমার কাছে? কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রত্যেকটার উনি যোগ্য দাবিদার। যদিও সবকিছুর মালিককে আমার আল্লাহ, কিন্তু উসিলাকে আমি, এই উসিলা হিসাবে আমি তাকে এই বিষয়গুলো করেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? আপনাদের কি ভালো লেগেছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে না এই জাতীয় উপহার, এই জাতীয় ইনসেন্টিভ আপনাদের জন্য অপেক্ষা করতেছে? কখন কে কি পাবেন আপনারা নিজেরাও জানেন না। জানেন না, একটু ধৈর্য ধরতে হবে। আমার পরিবারে যেহেতু আসছেন, আমি জানি না আপনি বুঝে আসছেন নাকি না বুঝে আসছেন, আমি জানি না। আপনি জেনে আসছেন নাকি না জেনে আসছেন তাও আমি জানি না। কিন্তু আমি এতটুকু জানি, যেহেতু আপনি আমার ফ্যামিলিতে পা রেখেছেন, আপনার সুখেরও আমি সাথী, দুঃখেরও আমি সাথী, আমি আপনার ফ্যামিলি মেম্বার, আমি আপনাকে আজীবন থাকতে চাই। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আমি এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদের সাথে ছবি তুলছি, জানেন এর কারণ কি? এর কারণ আমি স্টার হওয়ার জন্য না। আমি আপনাদের যখন বুকের মধ্যে নিয়ে ছবি তুলছি, একবার আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমার কাছে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি আপন মায়ের ভাই, আমার আপন মায়ের পেটের যে ভাই, তার সাথে ছবি তুলতেছি। এর চেয়ে ভালো লাগা আর কিছু হতে পারে। হয়তো আমি আপনাকে ডাল ভাত দুপুরে খাওয়াইছি, ঠিক না? অত ভালো খাবার দিতে পারি নাই, জানেন? আপনি কতটুকু পেট বসে আমি জানি না, কিন্তু আমার আত্মায় আমি শান্তি পেয়েছি। কেন? আমি খাবারটুকু আপনাকে আন্তরিকভাবে হাসি মুখে খাওয়াইছি। এর চেয়ে বড় কিছু আসতে পারে না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এই মানুষগুলো যেহেতু আমাকে বিশ্বাস করে আসছে, এই মানুষগুলো যেহেতু আমার খাতায় নাম লিখিয়েছে, এদের আজীবনের মর্যাদা দেওয়ার, সম্মান দেওয়ার, এদের ভবিষ্যৎ করার সব দায়িত্ব আমি নিলাম। আচ্ছা, আমাকে একটু বলেন, এই প্রতিষ্ঠান যদি, আমি কিছু স্বপ্নের কথা বলতে চাই, বলবো? আপনাদের কি খারাপ লাগবে? লোড নিতে পারবেন? বুঝলেন? কিন্তু যদি লোড নিতে পারেন তাহলে বলি, তাহলে আর 2 মাস পরে বলবো। আসছে অল্প অল্প ডোজ দিই, পুরা ডোজটা দিব না, অল্প। এটার কারণ হলো, একটু খেয়াল করে দেখেন, আজকে যদি আপনি ফেসবুকের দিকে তাকান, বেশি কিছু না, ফেসবুক যেটা কি জানেন? ফেসবুকটা হলো জাস্ট একটা অ্যাপস, যে অ্যাপসটা আপনাকে একটু বিনোদন দেয় আর একজনের সাথে একজনের যোগাযোগ মেনটেন করতে একটু সাপোর্ট করে, ঠিক না? এর চেয়ে বেশি কিছু করে? এখানে কি এমন কেউ আছেন যারা বলতে পারবেন ফেসবুক থেকে আপনার ইনকাম হয়েছে? আছে কেউ? কিন্তু এখানে কি এমন কেউ আছে যিনি বলতে পারবে ফেসবুক ব্যবহার করতে গিয়ে তার খরচ হয়েছে? খরচ হয়েছে কার? তার মানে রক্ত চোষার মতো আপনাদের সবার কাছ থেকে কম বেশি একটু একটু চষছে। আমার কাছে আপনার ম্যাডাম যখন টাকা চায়, তখন আমি হাসতে হাসতে বলি, তোমার দেবো না কারে দেবো, তুমি তো আমার শুষ্নি বেগম। কি ঠিক কিনা? তো ঠিক একইভাবে আজকে বলবো, ফেসবুক হচ্ছে চুষনি বেগম। হালকা সিস্টেমে চুষে নেয়, আপনি টের পান না। ইয়েস রাইট। কিন্তু আপনাকে কি দিচ্ছে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না। আমার প্রশ্ন, আজকে যদি ফেসবুক মনে করে তার টোটালের ইনকামে একেবারে 80% অংশ সে সাধারণ মানুষকে দিয়ে দেবে, তাহলে একটু চিন্তা করেন তো মানুষ কি পরিমাণ টাকা ভাগে পাবে। কিন্তু আমার প্রশ্ন, এই চিন্তা করে ব্রেন নষ্ট করা ঠিক হবে না। ওই কাজটা উনি জীবনেও করবে না। করবে না, খেয়াল করেন। কিন্তু আমি চিন্তা করেছি, আমার জীবন দশায় আমি যত টাকা আয় করব তার 80% টাকা আমি আপনাদের মাঝে ব্যয় করতে পারব। আমার জীবন, এবং এইটার পরিমাণ কি হতে পারে আপনারা কেউ কল্পনাও করতে পারেন না। এবং এখানে অনেকে আছে না, সিনেমা দেখতে যায়, হ্যাঁ জানেন, সিনেমা দেখার সময় কিন্তু ভালোই লাগে, ভালো লাগে না? পুরো 3 ঘন্টা ভালোই লাগে। কিন্তু মজার বিষয় কি জানেন? যখন সিনেমা দেখা বের হয়, তখন যারা গানের ভক্ত
তাদের শুধু দুই এক কোটি গান মনে থাকে, তুমি আমার আমি তোমার, ওইটার উপরে যায়। যে ফাইটের বক্ত তার এই আমি তো ডিসেম্বর ফাইট দিচ্ছে, ওইটা ভালো লাগছে, ওইটা এইটার মজা। আর যার একটু মানে ভালোবাসা প্রিয়, সে ওই যে স্ত্রীকে জড়াই ধরছে, জড়াই ধরার সময় কোন অঙ্গলে ধরছে, ওইটাই ভালো লাগছে, ওইটা বাসায় যেয়ে প্র্যাকটিস। ইয়েস, এটাই তো নাকি, মানে যার যতটুকু ভালো লাগে। এখন আমার প্রশ্ন, এই যে টোটাল প্রোগ্রামে আসছে, আপনার কোনটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু ভালো লাগবে কিন্তু ছোট্ট একটা। ইয়েস, ওইটার উপরে আপনি থাকবেন। তাহলে আমি জানি সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা বলেন তো? পকেটের মধ্যে গজগজানি টাকা। ইয়েস, ওইটা যদি আমি আপনাদের ঠিক মতো দেয়, আপনাদের অনেক ভালো লাগবে, লাগবে না? যার প্রমাণ কি দেখেন, এই যে একজন ভদ্রলোক একদিনে 4টে বিষয় পাইছে, আপনার কি ভালো লাগছে? আল্লাহ বাঁচাইছে। অনেক সুন্দর একজন মানুষ না, ভালো মনের মানুষ না, তাকে আমি চিনি আসছে 1 যুগেরও বেশি। আমার দেখা একটা ভালো মানুষ, আমার মনে হয়েছে তাকে যতটুকু দিয়েছি তার যোগ্যতা অনুযায়ী কম দিয়েছি, আরো দিতে পারলে ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। না, আপনি বুকে আসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আসেন, এখন আমার প্রশ্ন, স্বপ্ন কি বলেছিলাম? স্বপ্ন। আমার স্বপ্নটা এরকম, এই হলে ধরেন এই মুহূর্তে 1000 ব্যক্তি বসে আছেন। কত? 1000 ব্যক্তি। এই 1000 ব্যক্তি যদি মাসে প্রত্যেকে, বেশি না, মাত্র 1 কোটি টাকা করে আয় করে, আপনাদের কাছে কেমন লাগবে? আমার কাছে আলহামদুলিল্লাহ আসে। এর চেয়েও বেশি আপনারা আয় করার যোগ্যতা রাখেন। কত আমি নিজেও জানি না, কারণ আপনাদের সামনে আনলিমিটেড আয় করার সুযোগ আছে, সেই রাস্তা আমি রেডি করেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনারা এখন পর্যন্ত সেটা বুঝেন নাই। বিষয়টা কিরকমের? কোন এক রাজা একদিন ডিক্লেয়ার দিয়েছে যে আমাকে যদি কোনো ভক্তবৃন্দ গল্প শোনানোর পর হাসাতে পারে, তাকে আমি অর্ধেক রাজস্ব দিয়ে দেব। এই কথাটা বলার পর সব বড় বড় যারা একেবারে মানে বিভিন্ন রকমের বক্তা, তারপরে আপনার হাস্যকর ব্যক্তি, এরা চলে আসছে, আয়েশা রাজাকে গল্প শোনানো শুরু করছে। কৌতুক, একটা বলছে, 2টা বলছে, 3টা বলছে, 4টা বলছে, বলতে বলতে একেবারে 48 নম্বর গল্প যেই বলছে, রাজা হা 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 করে উঠে গেছে। এইবার সবাই আবার, কিরে এত দামি দামি মজার মজার গল্প বললাম, রাজা হাসলো 48 নম্বর গল্প, তার মানে এই আগের গল্প রাজার কাছে ভালো লাগে না। তখন রাজা আবারও হেসে দিচ্ছে, বলে রাজামশাই আপনি হাসতেছেন? বলে তোমরা রহস্য বুঝো নাই। বলে কি? বলে আমি 48 নম্বর গল্পের জন্য হাসি নাই, আমি হাসছি 1 নম্বর গল্পের জন্য। কিন্তু মজার বিষয় হলো ওই 1 নম্বর গল্প বুঝতে বুঝতে আমার এই পর্যন্ত সময় লাগছে। বুঝতে পারছি তো? ঠিক আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না, এটা আমার কষ্ট। কিন্তু 48 নম্বরে গিয়ে ঠিকই 1 নম্বরের কথাগুলো বুঝবেন, তখন আমি হাসবো, আপনারা হাসবেন, তখন আপনারা বুঝবেন না আমি কেন হাসছি। কথাগুলো কি বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? সবাই দেখেন, কয়েকদিন আগে আমার কাছে একটা প্রস্তাব আসছে। কি প্রস্তাব আসলো? আমাকে বাংলাদেশে উচ্চ কক্ষে এমপির ব্যাপার খেয়াল করা। এখন তারা আমাকে নিয়ে খুব মানে যাচাই বাছাই করেছে, তাদের কাছে মনে হয়েছে আমি মানে একটু হইলেও যোগ্য, এই কারণে তারা আমাকে সিলেকশন করেছে। তারা আমাকে নিয়ে ওয়েস্টার্নে মিটিংও করেছে এবং তারা আমাকে আশ্বস্ত করছে বর্তমান পিএম এর সাথে আমাকে বসাবে এবং ওখানে আমাকে তারা উচ্চ কক্ষে এমপি করবে। হাততালি দেওয়া দরকার নেই, একটু শেষ করি। এইবার আমার মধ্যে একটা বিষয় কাজ করলো, জিনিসটা আসলেই মানে একটা যোগ্যতম চেয়ার, লবণীয় অফার, এবং এটা আসলে দামি চেয়ার, ঠিক না? কিন্তু আমার মধ্যে কাজ করলো, আমি যদি এই বিষয়টাকে রিসিভ করি তাহলে এরা 5 বছর, ধরেন 31 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো, এরপর কি আল্লাহ না করে ক্ষমতায় না আসতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে না? পারে, বলা যায় না। তখন
আমার জন্য একটা অন্ধকার ফিউচার তৈরি হবে। নাম্বার 1। নাম্বার 2, আমি হিসাব করে দেখলাম আমার এই প্রতিষ্ঠানে বিএনপি, জামাত, অন্যান্য সব দল কম বেশি আছে। যখন আমি কোনো একটা দলের ব্যানারে যাব, তখন অন্য দলের সবাই আমাকে পছন্দ করবে না, তাদের কাছে আমাকে দেখলে বিষের মতো মনে হবে। খেয়াল করেন। এরপরে আমি দেখলাম আমি যদি ওই দামি চেয়ারটায় বসি, তাহলে এখানের যে ছোট্ট চেয়ারটা, এই চেয়ারটায় আমি সময় দিতে পারবো না, তার মানে এই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে। সবকিছু মিলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বললাম, আপনারা যেই যোগ্যতার চেয়ার আমাকে বসাতে চান, অত যোগ্যতম ব্যক্তি আমি আসলে না। বরঞ্চ আমার যত ভক্তবৃন্দ, সহযাত্রী আছে, তাদের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ওই চেয়ারটায় আমি যাব না। এখন আগে পরে মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা হলো আমার স্বপ্নটা কোথায় কাজ করে। আচ্ছা, আজকে যদি ফেসবুকের মালিক বাংলাদেশে আসার চিন্তা করে, তাহলে একটু খেয়াল করেন, সেখানে কি আমরা কেউ খুশি হব? আমরা কেউ খুশি হই না হই, কিন্তু বাংলাদেশ সরকারের যারা দায়িত্ব আছে তারা কিন্তু খুশি হবে, তারা তাকে রিসিভ করতে যাবে, ঠিক না? করবে কিনা? এমন হতে পারে আমাদের পিএম নিজেই চলে গেছে তাকে রিসিভ করার জন্য, হইতে পারে না? এটা হইতে পারে। তো আমি চিন্তা করলাম 2031 সাল পর্যন্ত যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আপনাদের মাঝে রাখে এবং সারা পৃথিবীতে ব্যবসা করার সুযোগ দেয়, এবং সত্যিকারে যদি আমি আমার যোগ্যতায় 10 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করতেই পারি, তাহলে আমি যদি বলি যে আমি অমুক দেশে যাব, সেই দেশের ভক্তবৃন্দরা কি এয়ারপোর্ট আসবে না? এখন আজকে যদি মার্ক জুকারবার্গ বাংলাদেশে আসে আর আমার দেশের গভর্নমেন্ট যদি সেখানে স্বাচ্ছন্দ্যে রিসিভ করে, তাহলে আমি যদি ওইখানে যাই, তারা কি স্বাচ্ছন্দ্যে রিসিভ করবে না? তাহলে আমার প্রশ্ন, আমি যদি এরকম একটা ফিউচার আর কেরিয়ার আমার সামনে দেখি, তাহলে এটা কি কোনো অংশে বড় না ছোট? তাহলে সময়ের দাবিতে এমন ঘটনা ঘটবে, সম্মান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আমি পৃথিবীর কোনো একটা দেশে যাব, ওই দেশে আগে থেকে আলোড়ন সৃষ্টি হবে এবং ওই দেশের সর্বোচ্চ ফোরাম আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে, ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন, এইটা আমার স্বপ্ন। একটু মিলিয়ে নিয়ে, এটা যুক্তিক না অযৌক্তিক। এইবার আসেন, আজকে আমরা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সের সাবজেক্ট দেখি, অনেকগুলো সাবজেক্ট দেখি না? সিরাজ ভাই ঘুমাই দেখার দরকার না, উনি আবার 6 সাবজেক্টে মাস্টার্স, তো এই জন্য একটু ডিপলি দেখতেছি, রাইট? একটু নর্মালি দেখেন, তো ডিপে যাওয়ার দরকার নেই। আসেন, তাহলে একটু চিন্তা করেন, এর মধ্যে কি কি সাবজেক্ট হয়? ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, তারপরে মানে হিসাব বিজ্ঞান, আসে অনেকগুলো সাবজেক্ট এরকম আছে না? অভাব আছে সাবজেক্টের। আচ্ছা, কোনো একটা সময় যদি দেখে যে এইরকম একটা সাবজেক্টের নাম হচ্ছে অতিথি, এবং অতিথিকে নিয়ে এরকম স্টাডি করা হচ্ছে, এবং এইটার উপরে 6 থেকে 7 বছরের অনার্স মাস্টার্স কোর্স আছে, আপনাদের কাছে কেমন লাগে? এবং এটাই কিন্তু হবে, কেন বলেন তো? এইটা হবে এই কারণে যে এইটার যে ডেট এবং এইটার যে ঘটনাগুলো ঘটবে, সারা পৃথিবীতে একটা রেভলিউশন সৃষ্টি হবে, একটা চেঞ্জ আসবে, সারা পৃথিবীতে অতিথি একটা আলোড়ন সৃষ্টি করবে, এবং এই যে আপনাদের মধ্যে একটা আনন্দ তৈরি হয়েছে না, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, এইটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে সৃষ্টি হবে। এবং তখন দেখবেন, ওই যে এখন আমরা নিজের অজান্তে একটা গুনগুন করে গান গাই না, তখন এরকম নিজের অজান্তে গুনগুন করে গানের জায়গাটায় আসবে, অতিথি অতিথি অতিথি। একটু ওয়েট করেন, কথাগুলো প্রত্যেকটা প্রয়োজনে নোট করেন, কোট করেন, রেকর্ড করেন, আর সময়ের ব্যবধানে শুধু মিলান। যেদিন মিলবে না, ওই দিন আমার সামনে এসে দাঁড়ান যে আমি বলেছিলাম সঠিক বলেছিলাম কিনা। জানেন, এই যে আপনারা এখানে আসছেন না, আমার সিরাজ ভাই প্রথম যখন আমার সাথে বসছে, তাকে বলছি একটা সময় আসবে হাজার হাজার লোক নিয়ে আমি শাটনে সোনারগাঁয়ে প্রোগ্রাম করবো, তখন আমি মিসকে একটা বেটকে হাসি মারত, মনে করতো আমি চাপা মারি। আমি বলছি একটা সময় আসবে চীন নদীতে আমরা প্রোগ্রাম করবো, তখন এরকম একটা চাপা হাসি মারত, মানে কি অবিশ্বাস্য হাসি। কিন্তু মজার বিষয় কি জানেন, এখন শেরাটন সোনারগাঁ আমাদের জন্য আহামরি কিছু না, এটা রেগুলার প্রসেসিং এর একটা ব্যাপার। এইবার আপনাদের পক্ষে সিরাজ ভাইয়ের কাছে প্রশ্ন, আপনার ওই বেটকিমার হাসিটা কই? দেখছেন?
তো ঠিক আপনাদেরকে প্রশ্ন করি, ওই সময় আবার আপনাদের আমি জিজ্ঞেস করবো, আপনাদের সেই ভেটকি মারা হাসিটা কই? এটাই বাস্তব। কেন? মানুষ যেটা চিন্তা করতে পারে, মানুষ সেটা বাস্তবায়ন করতে পারে। এটাই আল্লাহ রহমত। এটাকেই বলা হয় গড গিফটেড। সাহস করে চিন্তা করতে হবে। অনেকেই আছে 5 জনকে কর্মসংস্থান দেবে, সাহস করে না, চিন্তা করে 3 বার আবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার কি জানেন, আল্লাহ মাফ করছে অল্প করে দিয়া। ঠিক কিনা? আপনাদের মধ্যে এরকম আছে না? কিন্তু আমি চিন্তা করছি 10 কোটি লোকের কর্মসংস্থান আমার জীবন দশায় আমি বাস্তবায়ন করে দেবো। আমি কিন্তু একবার আস্তাগফিরুল্লাহ বলবো, আমি বলছি ইনশাআল্লাহ। তার মানে মানুষ যা চিন্তা করতে পারে, মানুষ সেটা বাস্তবায়ন করতে পারে। এইবার আসেন, আমি কালকে ট্রেনিংয়ে অনেক আলোচনা করে গেছি। যদি আমাকে 6 ঘন্টা সময় দিত তাহলে আমার জন্য একটু ব্যাখ্যা দিয়ে কথা বলতে সুবিধা। কিন্তু আমি 6 ঘন্টা কি কালকে পেয়েছিলাম? আমি কয়েকটা পয়েন্ট টেনে গিয়েছিলাম, আপনারা একটু মনে করেন। সেখানে আমি আমার যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যারা ডেপুটি ডিরেক্টর মাঠ পর্যায়ে কাজ করে, তারা একটু দাঁড়ান তো, কষ্ট করে একটু দাঁড়ান স্যারেরা। এরা প্রথম দিকের যোদ্ধা, যারা আমাকে অন্ধবিশ্বাস করেছে, আমার কথায় আমার এই কোম্পানির উপরে যারা ঈমান এনেছে যে না, এই কোম্পানিটা অনেক দূর যাবে, স্যারে বলছে, স্যারের সাথে থাকা যায়, ঠিক না? এইবার আসেন, এরা কিন্তু রাজকপাল। কেন? এরা আমাকে বিশ্বাস করছে আর আমার কথা মতো আস্থা রেখে মাঠে নামছে। দেখেন, খুব বেশি কিছু কাজ করে নাই, জাস্ট জোয়ারে একটু গা ভাসাইছে আর মাঝে মাঝে ভাটায় একটু যুদ্ধও করছে, ঠিক না? মজার বিষয়টা কি দেখেন, সময়ের দাবিতে যখন অতিথি সারা পৃথিবীতে রাজত্ব করবে, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড, তখন যাদের ছবিগুলো সামনে আসবে, তখন কিন্তু মার্ক জুগারবার্গ বা আলিবাবার জ্যাকমা এদের ছবি আসবে না, ছবিগুলো আসবে এই ভদ্রলোক। এবং মজার বিষয় কি শুনবেন? মজার বিষয় হলো, আমি টাকা নিয়ে স্বপ্ন দেখি না, কারণ একটা সিস্টেমে আসবে আমি জানি। বাট আমি স্বপ্ন দেখি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকায় যদি আমি এদেরকে নিতে পারি, এটা হবে আমার জীবনের সার্থক। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের তালিকা। আপনারা এই ব্যবসা এখনো বোঝেন না। জানেন ক্রিপ্টোকারেন্সি আর আমার মধ্যে পার্থক্য কি? এক সুতা। কিরকম? ক্রিপ্টোকারেন্সি পুরাটা ধাপ্পাবাজি আর আমি পুরাটা বাস্তব করতেছি সম্পত্তির উপরে, কোনো ধাপ্পা রাখি না, কোনো ধাপ্পা রাখি নাই। আমি কি বলতেছি, এইটা আমার প্রজেক্ট, এই প্রজেক্টে আপনি এই নিয়মে বিনিয়োগ করেন, বিনিয়োগের একটা অংশ আপনার, একটা অংশ আমার, লভ্যাংশের একটা অংশ আপনার, একটা অংশ আমার, মানে ধাপ্পাবাজি নাই। তো ক্রিপ্টোকারেন্সি কি হয় জানেন? একটু শুনে যান। ক্রিপ্টোকারেন্সি দুবাইতে 7 স্টার হোটেলগুলোতে বসে পৃথিবীর বড় বড় শিল্পপতি, বড় বড় রিচ ম্যান, তারা এসে বসার পরে তারা মনে করেন 4 জন 5 জন বসছে, কথা বলছে, এবার তারা পিনকোড শেয়ার করে। এক একটা পিনকোডে 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকা ঢালে। কি করে? ঢালে। এরপর ওখানে একটা গ্যাম্বলিং হয়, ওই গ্যাম্বলিং এ কেউ একেবারে নিঃস্বার্থ, কেউ পুরো টাকাটা পায়। দিস ইজ ক্রিপ্টোকারেন্সি। খেয়াল করবেন। মজার বিষয় হলো, আমার এখানেও আইসা এরকম বসবে এই লোকগুলো। বসার পরে এক বসায় 1000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি টাকা দিবে। বাট এখানে আর নষ্ট হওয়ার কিছু নাই। কেন? এটা স্থায়ী প্রজেক্ট, আজীবন রিটার্ন পাবে। কিন্তু মজার বিষয়, এরা যে এক বসায় টাকাগুলো দিবে, এই টাকাগুলোর কোনো না কোনো ভাবে দেখবেন লিডিংয়ে এবং এদের দায়িত্বে থাকবে এই স্যারেরা। এরা যে কমিশনটা পাবে, এটা বৈধভাবে সৎভাবে হবে, ওই কমিশনটাই একটা পর্যায়ে সারা পৃথিবীতে বিশাল অংশের রূপান্তর। এবার এটা হাসপাতালে জানবে। তার মানে আমি যে সিস্টেম স্টার্ট করেছি, এই সিস্টেম শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে রিচ ম্যানের একটা স্ট্রং তালিকা আমি স্টার্ট করার জন্য শুরু করেছি এই ব্যবসাটা। আমি একবারও বলবো না আমি পৃথিবীতে ধনীদের কাতারে যাবো, এটা দরকার নেই, এটা অপরাধ, এটা বলার কিচ্ছু নাই। বাট আমি কিছু ধনী বানাতে চাই যেগুলো ওয়ার্ল্ডে রেকর্ড হবে। এরা নিজেরাও জানে না এরা কি পরিমাণ টাকা এক জীবনে আয় করবে, এবং সেটা বেশি না, মাত্র আগামী 6 বছরের মাথা এক জীবনে কত টাকা আয় করবে নিজেরাও জানে না। জিজ্ঞেস করে দেখেন, এখানে একজনও বলতে পারবে না যে তাদের জীবনে 100 কোটি টাকা আয় করবে। এই চিন্তা করে নাই। জিজ্ঞেস করে 1000 কোটি টাকা আয় করবে, কল্পনাও করে নাই। 10,000 কোটি টাকা আয় করবে, বলে উঠে দৌড় দিবে। জিজ্ঞেস করে
সত্য না মিথ্যা বলতেছি? বাট আমি এই স্টেজে দাঁড়িয়ে বলতেছি এদের জীবনের ঘটনা এইটাই ঘটবে, এটা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য ইনশাআল্লাহ। এইবার আসেন, এইবার বলতে পারেন তাই আমগো লাভ কি? হাতারা পাবে আমগো কি? আপনাদের লাভ হলো এরা যখন 100 কোটির কাতারে যাবে তখন আপনারা 50, 30, 10 এই রোটেশনে থাকবেন। এরা যখন 1000-এ যাবে তখন আপনারা 600, 500, 400, 100 এই লেভেলে থাকবেন। এরা যখন 10,000-এ যাবেন তখন আপনারা কেউ এদের কাছাকাছি, আবার কেউ কেউ যোগ্যতায় একেবারে রুট লেভেল থেকে সেদেরকে ছাড়াই যাওয়ার সুযোগ আছে। মানে আমি যে সিস্টেমটা করছি সেখানে উইন উইন সিচুয়েশনে যাওয়ার শুধু কি এরা না, সবার সুযোগ আছে। সবাইটাকে বলেন তো, যে এই মুহূর্তে আমার কথাগুলো বিশ্বাস করে ওই চেয়ারে বসে ডিসিশন নেবে, তাহলে সেই ব্যক্তিটাকে আমি অনেকে বইলে আবার বলছি আল্লাহ মাফ করো, মানে তালে তালে স্যার মনে হয় আল্লাহ মাফ করো, মানে আজাব টাজাব আসে, বিশ্বাসে মিলাই বস্তু। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এরা রাত্র 1টা নয় 2টা নয় দৌড়ের উপরে আছে, সকাল 7টা নয় 8টা নয় দৌড়ের উপরে আছে, মঞ্জুরে ফোন দিয়ে রাত্র 2টায়, সেই চিটাগাংকে স্যার আমি অফিসে যাবো একটু পরে, জাহাঙ্গীরের ফোন দিয়ে 2:30টায়, জাহাঙ্গীর কই স্যার এই যে অফিসটা তালা মারতেছি বাসায় যাবো। তো আমার প্রশ্ন, তাহলে এরা যদি আমাকে অন্ধের মতো মানে, তাহলে এরা পারবে না, পারবেন কি আপনারা যারা শুয়ে শুয়ে পাও লড়াইতেছেন এরকম? বলেন। তাহলে আমার প্রশ্ন একটা জায়গায়, এদের মতো আমি যদি বলি ডান এরা ডান, এরা বাম চিন্তা করে না। আমি যদি বলি রাত্র, এরা আবার ভাগ দিয়ে দেখে না দিন নাকি রাত্র, এরা বলে রাত্র। আমি যদি বলি সকাল, এরা একবারও দুশ্চিন্তা করে না এখন রাত্র, এরা সকালেই মনে করে। তার মানে আমি যা বলি এরা সেটা করে। ইয়েস অর নো? তো এটাই যদি হয় তাহলে আমার প্রশ্ন, এইরকম এরা যেটা বলবে আপনারা সেটা শুনবেন, এইরকম কে কে আছেন একটু তারা সবাই দাঁড়ায় না, শুধু যারা কথা শুনতে রাজি আছেন এবং যারা জীবন স্বয়ং আমি এদেরও দায়িত্ব নেব। পাশাপাশি যারা আপনারা সত্যিকারের সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছেন এবং আমার সাথে থাকতে চান তাদেরও সিদ্ধান্ত আমি নিতে চাই। কে কে আছেন? তাহলে এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, দেয়া তুমি মাফ করবেন, জাহাপনা আপনারা কি চান না? তা আপনারা বসে আছেন কেন? বুঝলাম না। ও মা, পরে তো ঠিকই দেবেন, আমাকে ভাগা দাও। কেমনি দেবো? আপনারা তো দাঁড়ান না, কি যুক্তি কিনা বলেন? ইয়েস অর নো? রাইট। বাইরে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না। 26, 27, 28, 29, 30 আমি নিজে 5 বছর মাঠে এই যুদ্ধটা করব সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চিন্তা করেছি যারা আমার সাথে এই যুদ্ধ করতে সামিল তাদেরকে নিয়ে আমি বাকি জীবনটা একটু শান্তিতে আরামে এসে থাকি। হাততালি দিলেন না, আপনারা মনে করেন হাততালি দিলে আমি খুশি হব। আমি কিন্তু নাসর বান্দা, হাততালি দিলেন না। আমার কথা বুঝতে দাঁড়াইতে হবে কি জানেন? আমি যদি বলি ডান, ডান চিন্তা করতে হবে। আমি যদি বলি বাম, বাম চিন্তা করতে হবে। আমি যদি বলি লাভ দেন, লাভ দিতে হবে। লাভ দিয়ে মরবেন কিনা এই চিন্তা আপনার না, ওইটা আমার বাঁচানোর দায়িত্ব উপরে আল্লাহ, নিচে আমি নেব। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমি সবসময় খেয়াল করেছেন কিনা, আমি ভরসা করি কার উপরে? একমাত্র আমার আল্লাহর উপরে। আমি জানি উনি যদি আমাকে দেয় পৃথিবীর কোনো শক্তি নাই আটকানো। দেয়ার মালিক কে? আল্লাহ। দেখেন আল্লাহ তার পছন্দের ব্যক্তিকে কি করে বলেন তো? পরীক্ষা করে। যেই পরীক্ষাটা আমার উপর দিয়েও গেছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? যেই পরীক্ষাটায় আমি আল্লাহর অশেষ রহমতে যে কোনো মূল্যে ওনার সহযোগিতায় আবার উত্তীর্ণ হয়েছে। আমি এখন আর পিছনের দিকে কোনো চিন্তা করি না, আমি সামনের দিকে একটার পর একটা রেকর্ড করার চিন্তা করি। রেকর্ড রেকর্ড। শুধু মাথায় রাখবেন, আমি ভয় পাওয়া মানুষ না, পিছনের দিকে যাওয়া আমি পছন্দ করি। এটা আমার ধর্মে এবং আমার রক্তে এটা নাই। যারা বিশ্বাস করবেন তাদেরকেও ধন্যবাদ, যারা বিশ্বাস করবেন না তাদেরকে বেশি ধন্যবাদ। কেন? দর্শক না থাকলে খেলায় মজা নাই। খেলোয়াড়ের সার্থকতা তখন যখন দর্শক ভরপুর থাকে। কথাগুলো বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছেন?
এই বড় বড় স্যারদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, কষ্ট নিয়েন না। তবে মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো এরকম জীবনে বহু দিন দাঁড়ায় দাঁড়ায় কিন্তু এরপর ব্রিগেডিয়ার জেনারেল দিয়েছেন, এমনি এমনি হন নাই। এটাই সত্য। পুলিশের এসপি ডিসি পর্যন্ত গেছেন, আইজি পর্যন্ত এমনি এমনি হন নাই। বহুদিন রোদ্রে পুরে এরকম খিস দিয়ে খাই দিয়েছেন, এরপরও কইছেন দিয়েছেন না, এমনি এমনি আইজি পর্যন্ত যান নাই। এত সহজ। তো এখানে একটু 10 মিনিট দাঁড়াইলে খুব একটা ক্ষতি হবে না। দাঁড়ান, এই দাঁড়ানোর পর কিছু একটা আছে, এই দাঁড়ানোর পরেও কিছু একটা আছে ইনশাআল্লাহ। দেখেন, এই স্যারদেরকে আমি বলছি, স্যার আপনারা শুধু আমার মাথায় হাত দিয়ে দোয়া দেন আর চেয়ারে বসে চা খান, বলছি না স্যার? ইয়েসান নো? ওইটা হচ্ছে শীতকালের গল্প, ওইটা গরমকালে কাউন্ট করলে হবে না। এখন গরম, এখন গরমকালের গল্প ভিন্ন। কি জানেন, এখন বক্তব্য একটাই, স্যার আমি ঘোড়ার মতো দৌড় শুরু করবো, আপনি করতে পারবেন কিনা একটু পায়লা রাস্তা দিয়ে দেখেন। যদি পারেন তাহলে রেডি হন, কারণ এখন হবে পাগলা দৌড়ের খেলা। এতদিন ঘর গুছাইছি খুব সহজ, মায়েরে বুঝতেছি, বাপরে বুঝতেছি, বউরে বুঝতেছি, বাচ্চা বুঝতেছি, সহজ। এখন বাহির গুছান লাগবে, তার মানে কঠিন কাজ। আর এই কঠিন কাজ করবো কাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে। তাহলে প্রথমত আমি প্রশ্ন করি আর জানতে চাই, আমার উপরে কি আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখা যায়? বিশ্বাস করা যায়? যারা করবেন তারা দাঁড়ান, আর যারা করবেন না তারা আরামে বসে যান। সিরিয়াসলি, তারা বসে যান যারা করবেন না। কারণ এর পরের পর্বটাই হলো বিশ্বাসের পর্ব, খেলার পর্ব, এটা ইতিহাস সৃষ্টি করার পর্ব। আমি এমন একটা বাহিনী তৈরি করতে চাই যারা ইশারার আগে লাফ দিয়ে দৌড় দেবে, ইশারার সাথে কাজ করবে। যারা সারা বাংলাদেশে কাজ করতেছে, বাংলাদেশে একটা কম্পন সৃষ্টি হবে। অতিথি নামে একটা গ্রুপ শুরু করছে, সবাই গুনতে হবে, কাউন্ট করতে হবে, জানতে হবে এবং সবাই দেখতে আসতে হবে। রাজি আছে সবাই? সবাই রাজি আছে? তাহলে আমরা কি কথায় বড় হব না কথা কাজে দুইটাই? শিওর? তাহলে এই মুহূর্তে স্টেজে আমি দেখে নিচ্ছি সেলসের প্রধান মঞ্জুর মোর্শেদকে। আসেন মঞ্জুর মোর্শেদ। আমি আপনার সামনে একেবারে সশিক্ষিত, একেবারে প্রশিক্ষিত একটা স্ট্রং দাঁড়ানো বাহিনী দাঁড়া করাই দিচ্ছি, যাদেরকে আপনি যা বলবেন তারা সেটা করবে। কেন? আমি তাদের প্রত্যেকের কাছ থেকে 5 বছর সময় নিয়েছি। এই 5 বছর তারা আমাকে বিশ্বাস করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। একেবারে আমি এই স্টেজে কথা দিচ্ছি, সাহস করে স্বপ্ন দেখার দায়িত্ব আপনার। আজকে আপনারা স্বপ্নে মানে কি কি জীবনে চান, গাড়ি বাড়ি টাকা এই সেই সব লিখিত নিয়ে আসবেন এবং ওইটা আবেদন সহকারে ওই স্বপ্নের লিখিতটা আমার কাছে জমা দেবেন। আপনার জমা দেওয়ার দায়িত্ব আপনার, উপরে আল্লাহ বাস্তবায়ন করার দায়িত্ব আমি দিলাম ইনশাআল্লাহ। এখানেও আবার ভুল করেন না। কেন? 2021 সালে যখন আমি সিরাজ স্যারকে নিয়ে বসছি, তাকে জিজ্ঞাসা করছি, তখন তো কেউ নাই, শুধু অফিস। স্যার আপনার এক জীবনে আপনি অতিথি থেকে কি কি চান? জানেন, মজার বিষয় শুনবেন। সে আমাকে বলছে, সৈয়দ ভাই বেশি না, আমাকে একটা গাড়ি আর একটা বাড়ি আর 1,50,000 টাকা দিলেই হবে। তো সব যোগটোগ করে দেখছি 3 কোটিও হয় না। এই সামনে বসা আছে, আমি কি লেখেন কাগজে, ডায়েরিতে লেখছি। লেখার পরে সই করেন, সইও করছে। এরপর সইটি করার পর একটু পর বলতেছে 3 কোটি না 5 কোটি হইলে ভালো হয়। আমি সই হয়ে গেছে। মানে বিষয়টা কিরকম জানেন, কাবিন করার সময় 1.5 লাখ দিয়ে কাবিন করছে, পরে মনে হয়েছে 10 লাখ হইলে ভালোই। তো ওনার সইটই হয়ে গেছে। এখন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, সে মনে আছে? আমি ওইটা মানতে রাজি না, ভুল করে ফেলাইছি, ভুল করে ফেলাইছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা যা লেখবেন একটু বুঝে লেখেন, পরে আবার কইেন না মানার সুযোগ থাকবে না। রাজি আছেন সবাই? তাহলে আমরা কি কথা কাজে মিল রাখবো? আমরা কি ওইভাবে সিদ্ধান্ত নেব যে আমরা যা বলবো সেটাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কথা দিচ্ছি, একজন মানুষও আমাকে বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হবেন না, এখান থেকে ঠকবেন না এবং হতাশা হওয়ার মতো জীবনে কোনো ঘটনা ঘটবে না। কথা দিচ্ছি, উপরে আল্লাহ। কারণ আমি এমন বিষয় নিয়ে নেমেছি যেই বিষয়টা মানুষের কল্যাণের জন্য, যেই আবিষ্কারটা মানুষের জন্য এবং যেই আবিষ্কারটা আপনাদের জন্য ইনশাআল্লাহ। ওকে? তো সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি বিদায় নিচ্ছি আমার মঞ্জুর স্যারকে স্টেজ দিয়ে। তবে দেওয়ার আগে 2টা বিষয়। উনি সেলসের প্রধান, ওনার উপরে আমি খুবই হ্যাপি এবং উনি আমার অন্তর জয় করেছেন। এর প্রথম কারণ হলো উনি থাকে চিটাগাং, আমি ঢাকা। আজ পর্যন্ত ওনাকে কোনোদিন আমি বলি নাই মঞ্জু ভাই অফিসে যান, কাজ করেন আর কে কে আসছে খবর নেন।
সে নিজে নিজে নিজের মতো করে সবসময় গুছিয়ে গুছিয়ে করছে এবং সে প্রমাণ করেছে সে যোগ্য একজন মানুষ। তো যোগ্য একজন মানুষকে আজকে ছোট্ট একটা উপহার আপনাদের সামনে সবার সামনে তুলে দেই। যোগ্য মানুষকে ছোট্ট একটা উপহার, উপহার তো উপহারই নাকি, রাইট? স্যারের জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ স্যার। আর আরেকজন যোগ্য মানুষ যিনি আমাদের এই আপদকালীন সময়ে আপদ থেকে বেরিয়ে আসার জন্য লাসা গামের মতো আমাকে সহযোগিতা করেছে। যদিও এক্ষেত্রে অন্যতম অবদান আমাদের ফেরদৌস স্যার আর মাহমুদ স্যারের, কোনো ডাউট নাই, দেয়ার একেবারে তারা এতটাই প্রমাণিত যে তারা পরীক্ষিত আমার একেবারে বন্ধু এবং সৈনিক। কিন্তু যিনি আমাকে লাসা গামের মতো নিয়ে দৌড়াইছে সে একটু ব্যতিক্রম দর্জি। লাসা গামকে আমি স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। লাসা গামকে নজরুল চৌধুরী স্যার, করে একটা করতালি হবে। এটা স্যারের জন্য একটা বিশেষ পুরস্কার আমাদের সবার পক্ষ থেকে, স্যারের জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্যাগটাও নিয়ে যান স্যার, এটাও আপনার। আসেন বন্ধু, আপনাদের কোলাকুলি করি। চিটাগাংয়ের গর্ব আমাদের। থ্যাংক ইউ। তো এখন আমার প্রশ্ন একটা জায়গায়, আমরা কি সবাই সফল হতে চাই? সবাই এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসবো, এই প্রতিষ্ঠানটার সাথে আমৃত্যু থাকবো ইনশাল্লাহ। এইটা সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান আপনি না থাকলেও আপনার পরিবারকে বাঁচিয়ে রাখবে। আপনি বেঁচে আছেন, ক্রিয়েটিভ মাসে 5 লাখ পেয়েছেন, এটা কি আপনি পাচ্ছেন না? আপনি যদি মারা যান আপনার ফ্যামিলি ওই 5 লাখই পাবে, 1 টাকাও কম পাবে। তার মানে আপনার ফ্যামিলিকে নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটা অবদান রাখবে সেই প্রতিষ্ঠানটার নামই হলো অতিথি দপ্তর। মনে থাকবে? আপনি জীবিত কালেও আমি আছি, আপনি মরার পরও আমি আপনার সাথে আছি। এবং শুধু তাই না, আপনি মরেন বা আমি মরেন, মরার পরও ছাড়বো না। এই জন্য কবরস্থান আয়োজন করছি, তার মানে জীবন দশায় ধরছি, ময়ূরেও পাশে রাখতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মঞ্জু স্যার সেলস নিয়ে কথা বলবে, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।